ভালোবাসার বাংলাদেশ। ভালোবাসার বাংলাদেশ। স্বাগতম আপনাদের সবাইকে, শুনছেন ঢাকা এফএম 90.4। ওয়েলকাম টু ঢাকা এফএম 90.4, এই ভালোবাসার বাংলাদেশের মহা ক্যানভাসে আপনাদের সবাইকে স্বাগতম। অনেক ভালোবাসার সাথে স্বাগত জানাচ্ছি আজকে যিনি গেস্ট অফ অনার, তাকে ভালোবাসার বাংলাদেশকে পরিপূর্ণ করার জন্য স্বাগত আপনাকে। আসসালামু আলাইকুম গুরু। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন গুরু? আমি ভালো আছি। তাকান আমার দিকে, এত সুন্দর না যে আমাকে দিকে তাকানো যাবে না। জন্য না, অনেক সম্মান করেন, ভালোবাসেন, তাই তাকাতে পাচ্ছেন না। আপনার ভয়েসটা, ইভেন আপনাকে এতটাই পছন্দ করি যেটা আপনি হয়তো কল্পনা করতে পারবেন। এই জন্য তাকাতে দ্বিধান্বিত হচ্ছেন না। শুনি। আমি ঢাকা লালবাগে থাকি, থানার পাশে। তো আমরা 3 ভাই 5 বোন, আমি 3 নাম্বার। তো আমার ছোটবেলা থেকেই একটু রাগ বেশি মানে অনেক ভাই বোনদের মধ্যে অনেক রাগ, মানে এক গুয়ার যেটাকে বলা হয় ওই রকমই। তো আমি মায়ের ভালোবাসাটা কোনোদিনই পাই নাই, কোনোদিনই না। বাবা ভালোবাসতো, আর কেন জানি আমি আজও খুঁজে পাই নাই। কারণটা কি আমি নিজেও জানি না। আমরা 8 ভাই বোনের মধ্যে আমি একটু অন্য টাইপের, একটু ইসলামী মাইন্ডের। আমি মানুষের সঙ্গে মিশি কম, আর মানুষের সঙ্গে কথা বলি কম। তো সেই হিসেবে আমি আনকালচার, আমি স্মার্ট না। আমি বোরকা পরি, এর জন্য আমাকে কোনো অনুষ্ঠানে বা কোনো জায়গায় নেওয়া হয় না। তো আমার ম্যাট্রিক পরীক্ষার আগেই আমার বিয়ে হয়। আমি যখন ম্যাট্রিক পরীক্ষা দিব পারিবারিকভাবে, হ্যাঁ ওকে, আমার ম্যাট্রিক পরীক্ষা যখন হয় ফর্ম ফিল আপের টাকাও আমার বাসা থেকে দেওয়া হয় নাই। তখন আবার বাবার অবস্থা অনেক খারাপ হয়ে যায়। তখন আমি যেভাবে হোক ম্যাট্রিকটা পাস করি। জি। তখন না, এর মধ্যে আমার বিয়ে হয়। জি। ম্যাট্রিক পরীক্ষার আগে বিয়ে হয়। ছেলে ইঞ্জিনিয়ার, সুন্দর দেখতে, স্মার্ট। তো আমার বাবার পছন্দ হয়নি, জি, গায়ের রং ফর্সা। তো আমার বাবা তখন বলছিল আমার মেয়েকে নিয়ে কখনোই সে সংসার করবে না। এটা একদম বাস্তব মিলে গেছে। বাবা কেন মনে হয়েছিল এরকম? কারণ আপনার গায়ের রংটা একটু কালো। আমার গায়ের রংটা কালো, আমি একটু মোটা, আমি স্মার্ট না। ওই অর্থে স্মার্ট না, হ্যাঁ, সমাজ যে অর্থে বলে। তো আমার বাবা সবসময়, আমি যখন যদি সবসময় মন খারাপ করেই থাকতাম, তো আমি যদি কোনোদিন কোনো বিষয় নিয়ে হাসতাম, আমার বাবা বলতো আজকে আমার মেয়েটার মনে হয় মনটা ভালো, একটু হাসছেও, আজকে আমার খুব ভালো লাগতেছে। তখন বাবা যদি কিছু দিতেও চাইতো, মায়ের ভয় দিতে পারতো না, আমাকে এত ভয় পারতো। তো আমি বলতাম আমি যতদিন আমার গায়ে শক্তি আছে আমারটা আমি নিজে করে নিতে পারবো, আর যেদিন আমার শক্তি থাকবে না আমি কারোর উপর বোঝা হয়ে থাকবো না। কারণ আমি খারাপ পথে যাবও না, কারণ আমাকে পরকালে জবাব দিতে হবে। তো এই হিসাবে গুরু, মানে কি বলবো, সবসময় একটু কেমন ভাবে জানি মানে আমার সঙ্গে ব্যবহারগুলো হতো, আমি আজও খুঁজে পাই নাই। কারণটা কি? আমার বোন, আমার বোনেরা ভালোভাবেই চলাফেরা করতো, ভালোভাবেই সব কিছু হতো, কিন্তু গুরু আমি যে তাদের কাছে যেতাম তারা আমাকে বোন বলে পরিচয় দিত না, মানে দ্বিধাবোধ করতো। কারণ তো এর পর্দা করা, অনেক বেশি রিজার্ভ থাকা, হ্যাঁ, মানুষের সাথে মিক্সিং কম করা, এগুলো। ওকে, আমি নিজেও বুঝি না কেন এরকম করে তারা।
তা আমার কাছে কথা হলো, ভালো লাগে না তোমরা বুঝাও, হ্যাঁ তোমার ভালো লাগে না তুমি আইসো না আমাদের বাসায়। ওকে, ছোট বোনের হাজবেন্ড, আমি তার রুমে গেছি বাসায়, বছরে বার কইরা দে ও যেন আমার বাসায় না আসে। এটা রিজন নাকি আর কিছু ছিল? আমি নিজেও জানি না। ওকে, তারপর? আর একবার আমি গেলাম, আমি দেখতেছি তাদের বাসায় অনেক কিছুই হইতেছে, কিন্তু সে আমাকে কিছু দিল না। এটা কি আপনার হাজবেন্ড তখন ছিল? না, পরে। আচ্ছা, আমরা তাহলে আপনার হাজবেন্ডের গল্প থেকে সেই আসি। হ্যাঁ। আসি। আস্তে আস্তে ওকে, আস্তে আস্তে। আমার হাজবেন্ড যখন ছিল, মানে তারপরে কি বিয়ে হলো আপনার? হ্যাঁ আমার বিয়ে হলো, আমার বাচ্চার যখন 2 মাস বয়স না, ম্যাট্রিকের আগে কিন্তু বিয়ে হ্যাঁ করতে বলছিলেন। মেট্রিকের আগেই বিয়ে হয়েছে। আমার মানে বাচ্চাটা 1 বছরের মধ্যেই কনসেপ্ট করা হয়। সেই বাচ্চাটাকে মানে আমি যে কালো, আমার শ্বশুরবাড়ি কেউ মেনে নিতে পারে নাই। মনে করছে আমাদের অঢেল সম্পত্তি আছে, সেই হিসাবে তারা সম্পর্কটা করলো, কিন্তু দেখলো যে না, পুরা ফাঁকা। তো সে বউ বলে কারোর কাছে পরিচয় দিত না, কারোর কাছেই পরিচয় দিত না, আর ইভেন শ্বশুরবাড়িও নিত না। শ্বশুর শাশুড়ির কাছে যে নিয়ে যাওয়া সেটাও নিত না, কারণ আমি কালো বা আমি মোটা, আনস্মার্ট, বোরখা পরি। তো সেই হিসাবে তারা নামাজও পড়তো না। আমি যদি নামাজ পড়ার কথা বলতাম, সে সেটা মানে অ্যাভয়েড করতো যে না। পরে যখন আমার 2 মাসের পেটে বাচ্চা আসলো, তা ওইটাকে মেরে ফেলার জন্য বহুত চেষ্টা করছিল, পারে নাই। বহুত চেষ্টা করছিল, পারে নাই। 2 মাস, ওর বাচ্চার যখন বয়স 2 মাস, সে আমাকে এত অত্যাচার করতো গুরু, মানে কি বলবো। দাগগুলো কিসের? আগুনের তো, সিগারেটের ছাকা। হ্যাঁ। এই যে সিগারেটের ছাকা আমারও আছে। মানে আপনাকে তো কেউ দেয়নি। না, আমি নিজে দিয়েছিলাম, আমার বন্ধু যেন সিগারেট না খায় এই দুঃখে। পরে যদিও আমি নিজে সিগারেট খাওয়া শুরু করি পরবর্তীতে, বাট সিগারেটের ছাকা দেখে আমি বুঝতে পারি এই কারণে যেটা সিগারেটের ছাকা। মানে এইভাবে দিছে, দেখে এদিকে আরো আছে জি পুরো হাতটা। জি। পরে কি কেন দিত সিগারেটের ছাকা দিত কেন? অত্যাচার। টাকা 2 লাখ টাকা দাও, আমি দেশের বাইরে যাব। বাড়ি থেকে নিয়ে আসো। হ্যাঁ, দেশের বাইরে যাবে। জি। কিন্তু সে যে একজন চাকরিজীবী, সে কিন্তু একটা শাড়ি কিনে দিত, তার সঙ্গে একটা পেটিকোট না, একটা ব্লাউজ না, বা কোনো কিছুই না। স্ত্রীকে যে ভালো লাগা বা ভালোবাসা, সেটা কিন্তু তার ভিতরে নাই। সে কিন্তু আমাকে মানে মনে করছে আমি একটা সোনার হাঁস, আমি ডিম দিব, তারা এ করবে, বসে বসে খাবে। সেটা কিন্তু করতে পারে নাই। পরে আমি আমার গহনাগাটি সবকিছু বিক্রি করে তাকে, বাট আপনি বলছিলেন যে এই ছেলেটি ফর্সা, এই সেই সব ঠিক আছে, ইঞ্জিনিয়ার বলেছিলেন। হ্যাঁ তো ইঞ্জিনিয়ার। ছেলেটি ইনকাম করে না? না, তখন বেকার ছিল। Okay. যেখানে লজিং থাকতো, যেখানে মানে ইঞ্জিনিয়ার বেকার। হ্যাঁ, Okay. ইঞ্জিনিয়ার যেখানে পড়াশোনা করতে গেছিল, তো সেখানে তাহলে তো সলিউশন হয়ে গেছে। একটু কাইন্ডলি আমাকে সময় হ্যাঁ। দিবেন। সলিউশন হয়ে গেছে। সালমান মুক্তাদির এবং রাফসান দা ছোট ভাই কেন অডি এবং মার্সিডিজ বেঞ্জ নিয়ে ঘুরতে পারে? এই কারণে ঘুরতে পারে। আপনি একটা বড় ডক্টর হলেন, ইঞ্জিনিয়ার হলেন, বাট আপনি ইনকাম করতে পারেন। ইট ডাজন্ট মেক এনি সেন্স, বাট ইট মেক সেন্স। সালমান মুক্তাদিরের মতো মার্কেটিয়ার হবেন, যখন সে প্লে বয় হবে, সেটাও খুব দারুণভাবে এস্টাবলিশ করার মার্কেটিয়ার ক্যাপাবিলিটি সে রাখে, যে সে অবস্থাতে অনেক বেশি ফলোয়ার তৈরি করে ফেলে। আবার 2 বাচ্চার মাকে যখন বিয়ে করে একটা ডিভোর্সি মেয়েকে, তখন এমনভাবে সে চলতে পারে যে সেটাও মানুষ এস্টাবলিশ করে ফেলে যে ইজ ভেরি কেয়ারিং হাজব্যান্ড এবং ইজ এ ভেরি কেয়ারিং ফাদার। সো দিস ইজ অল অ্যাবাউট সালমান মুক্তাদির এসেন্স। সালমান মুক্তাদির আমার কাছে কখনোই মনে হয় না যে খুব ভালো অভিনেতা, খুব ভালো উপস্থাপক, খুব ভালো পারফর্মার। সালমান মুক্তাদির মনে হয় যে ইজ এ ভেরি গুড মার্কেটিয়ার। সে নিজেকে যে অবস্থায় থাকে সেটাকে এস্টাবলিশ করার ক্যাপাবিলিটি রাখে। অন দ্য আদার হ্যান্ড, রাফসান দা ছোট ভাই, হি ইজ দ্য জ্যাম। এবং আমার মনে হয় যে সে যেভাবে এখন আজ অবধি পর্যন্ত নিজেকে এস্টাবলিশ করতে পেরেছে, ফুড ব্লগিং থেকে শুরু করে ট্রাভেলিং শ্যুট, সব জায়গাগুলো নিজেকে এস্টাবলিশ করেছে, বিধায় অডি কিনে বাবা মাকে এটাকে কি বলবো, এটাকে গিফট করার মতো ক্যাপাবিলিটি সে রাখে। বাট রাফসান দা ছোট ভাইয়ের জন্য আমার সবসময় চিন্তা হয় ও যেন টাইপ না হয়ে যায়, একই রকমের
প্যাটার্ন না হয়ে যায়, আমার মনে হয় হবে না, কারণ হি ইজ ভেরি স্মার্টেস্ট গাই। সো দিস ইজ অল অ্যাবাউট যে আপনি ডক্টর হলে, ইঞ্জিনিয়ার হলে 2 পয়সা কামাচ্ছেন, ইট ডাজন্ট মেক এনি সেন্স। মেক সেন্স যখন সালমান মুক্তাদির বা রাফসান দা ছোট ভাইয়ের মতো কন্টেন্ট ক্রিয়েটার হচ্ছেন, বাট প্রচুর টাকা কামাচ্ছেন। আমার উত্তরটা দিতে পারছি নাকি? এটা এখন তো সোশ্যাল প্ল্যাটফর্মের অনেক বড় একটা কন্ট্রোভার্সি জায়গা। তুই মনে হয় পার্টিসিপেট করবি না, কোনো একটা সমস্যা আছে তোর? না, আপনি আমার মনের কথা বললেন তো, আমি এই জন্য এটাই ব্যাপারটা তো এরকম। ব্যাপারটাই এটাই, অ্যাবসলিউটলি। তারপর সে যেখানে পড়াশোনা করতো ওখানে লজিং থাকতো, ওখানে একটা মেয়ের সঙ্গে সম্পর্ক হয়ে যায়। তারপরে তার সঙ্গে বাইদে বাই তার সঙ্গে মানে তার ভাইরা দেয় নেই, পরে আমার সঙ্গে সম্পর্কটা হয়, বিয়েটা হয়, পারিবারিকভাবেই হয়। তো হওয়ার পরে যখন দেখলো যে টাকা টুকা দিচ্ছে না বা বাসা থেকে কোনো করতেছে না, তখন আমি আবার কি করলাম, সংসার বাঁচানোর জন্য আমার যা ছিল সব বিক্রি টিক্রি করে 2 লাখ টাকা দেই। 2 লাখ টাকা দেওয়াতে সে, কত সালে? এটা হলো আপনার 98-তে। 98 সালে। হ্যাঁ, তারপরে সে দেশের বাইরে চলে যায়। সে কিছু জোগাড় করে দেশের বাইরে চলে যায়। উনি মিডল ইস্টের সৌদিতে চলে যায়। সৌদিতে চলে যায়। হ্যাঁ। সে কি সৌদিতে কাজ করতে যায় নাকি না? মানে তার যে প্রফেশন, পেশা ছিল ইঞ্জিনিয়ারিং, উনি কি ওই প্রফেশনেই যায় না নরমাল অ্যাজ ইউজুয়াল? নরমাল অ্যাজ ইউজুয়াল এভাবেই গেছে। ও আচ্ছা, যেহেতু দেশে কিছু করতে পারে না। আচ্ছা, ঠিক আছে। পরে ওখানে যাওয়ার পরে প্রচুর গরমে সেটা সে শুট করতে পারে না, সে স্ট্রোক করে মারা যায়। হ্যাঁ, কোন দেশে মারা যায়? সৌদিতে। কত বছরের মাথায় মারা যায়? এটা 6 মাস, 1 বছরের মতো ছিল। আপনার বিয়ের বছর তখন কতদিন? আমার বিয়ের 1 বছরের মধ্যে। ছেলেটা বয়স তখন 2 মাস। ওর বয়স কত হয়েছিল যখন স্ট্রোক করে মারা যায়? 2 মাস। না, বিয়ের বয়স। আমার বিয়ের 1 মানে বছর, আপনার হাজবেন্ডের কথা বলছি আমি। 1 বছর। আন্ডারস্ট্যান্ড, বাট হাজবেন্ডের বয়স কত হয়েছিল তখন? তখন 35। খুবই কম বয়স। হ্যাঁ, এরকম। আর আপনার বাচ্চার বয়স? 2 মাস। আর আপনার বিয়ের 1 বছর? 1 বছরের মধ্যে। কিন্তু ওনার সাথে হিসাব করতে গেলে কিন্তু ওনার হাজবেন্ডের বয়স বেশি, কারণ ওনার তো তখন আপনি 9-এ পড়তেন বলে। 35 ইয়ার্স হ্যাঁ, ইজ সো 35 মিনিমাম। years is- স্ট্রোক করে একটা ছেলে মারা যাচ্ছে। ওকে, ওখানে প্রচুর গরম ছিল। জি। তো ওইখান থেকে এই খবর আসার শুনলেন আপনি? হ্যাঁ, তো তখন আর ওই বাড়িতে আমার আর কোনো মূল্যায়ন থাকলো না। আগেও তো কম ছিল, এখন একেবারে নেই। হ্যাঁ, একেবারেই নাই। বাড়িতে আসলাম, বাড়িতে এসে এখন তো অত্যাচারের মাত্রা বেড়ে গেল। জি। বাবা মারা গেল 2002-এ। বাবাই তো বরাবরই আপনার সাপোর্ট। হ্যাঁ, মানে আপনার সাপোর্ট সিস্টেম, আপনার অক্সিজেন। হ্যাঁ, অক্সিজেন। মা তো একটু অন্যরকম ছিলেন। যে দেখতে আসছে আমার বাবাকে, সে বলছে যে এই মেয়েটার ভাগ্যটাই কেমন, যে ডাল ধরে সেই ডালই ভেঙে যায়। আরে আই এম সরি যে মানে যে বাইরে থেকে যে কেউ দেখবে এটাই বলবে হয়তো। যে বাবার কাছে আপনি ছিল, জন্ম বাবা দিলেন যে বাচ্চাটারে 2 মাস বয়সে বাবা হারা হলো। যে স্বামীর হাত ধরলেন সে 1 বছরের মাথায় মারা গেল। সংসার জীবনে গেলেন, বাবাও চলে গেল। বাইরে থেকে দেখে আমরা যেরকম টিপিক্যাল বাঙালি এরকমই বলতে পছন্দ করব। এটাই তখন আমি আর কি করব, লট অফ সাউন্ড। হ্যাঁ, সরি, আমি আর তখন কি করব, আমাকে বসে খাওয়ানোর মতো তাদের ক্ষমতা নাই। তারা সে আমাকে বলতে রইলো যে তুমি কিছু করো, তোমাকে বা তোমার বাচ্চাকে পালার মতো ক্ষমতা আমাদের নাই। এটা আমার ফ্যামিলি, আমার মায়ের বাসায়। সালমা, একটু আমরা র‍্যাপ করে মেন ঘটনাগুলোতে যাব শুধু। ওকে। তো ওখানে যে যখন ভাই বোনরা, একটা জিনিস, জি, স্বামী যে পরিমাণ কেয়ারিং হওয়া উচিত, যে পরিমাণ মহব্বত থাকা উচিত, আপনি মিস করেছেন, সেটা সেভাবে পাননি না। এবং তার পরিবার থেকে যে পরিমাণ শ্রদ্ধাবোধ এবং ভালোবাসা পাওয়ার কথা পাননি না। মৃত্যুর সময় যখন এই ঘটনা শুনলে ওভার ফোনে, রাইট? কি বলছে, কে ফোন দিয়েছিল? ওরই এক ফ্রেন্ড ফোন দিয়ে বলছিল যে ভাবি এই সমস্যা। কি সমস্যা বলছিল? ভাই তো অসুস্থ। তো আমি বলছি যে অসুস্থ না সত্যি, হ্যাঁ খারাপ কিছু, সত্যি করে বলেন। তখন বলছে যে না, এরকম আপনি শক্ত হন, এরকম মারা গেছে। ভিতরে কতটুকু আপনি আসলে সত্যি কথা বলবেন? আসলে কি আদৌ আসছিল? অনেক কষ্ট আমি পাইলে কি হবে, তারা তো পাইনি। আমি অনেক কষ্ট পাইছি, মনে করছিলাম যে আমার একটা মাথার ছায়া ছিল। শুধু ছায়া নাকি ওই ওই লোকটাকে ভালোবেসেছিলেন আপনি? না হলে না বলেন। ভালো আসলে কি অনেক সুন্দর হলে, স্বামী হলেই কাউকে ভালোবাসা যায় না? নিকোর জন্য কেয়ারিংনেস অনেক বেশি ইম্পর্টেন্ট। আমি যে ভালোবেসেছিলেন, আমি সত্যিকার অর্থে ভালোবেসেছিলাম, কিন্তু আমি সেই মূল্যায়নটা পাইনি। বাট যখন চলে যাওয়ার ঘটনা, তখন সত্যি শূন্যতা অনুভব করেছিলেন নাকি না?
হ্যাঁ, সত্য কথা বলবেন। একদম। কি? যে ছিল তো একজন আমার, দিন শেষে তো তার কাছে যে আমি একটু হলেও আশ্রয় পেতাম। পাখিরা যেমন নিরে ফিরে যায় দিন শেষে, এরকম তো আমি একটা খুঁজেছিলাম। কষ্ট কি হয়েছিল কিনা? হ্যাঁ, কষ্ট হয়েছিল, বাট এখন আর হয় না। এটা ডিফারেন্ট ডিসকাশন, বাট শুধু একজনকে কবুল বলে, স্বামী বলে গ্রহণ করা, আর একটা ছেলে অনেক সুন্দর, সেজন্য কি শুধু তার প্রতি মহব্বত আসে, নাকি অনেক বেশি যত্ন করে তার প্রতি মহব্বত তৈরি করতে গুরু, হয়? আমার এটা জানার বড় ইচ্ছা, আপনার স্বামীর ঘটনা, বাট এটা কিন্তু আমি জানতে চাই, আসলে কি শুধু সুন্দর হলেই আর কবুল বললেই তার প্রতি মহব্বত তৈরি হয়? সে সব সময় অবহেলাটাই করে আসছে। এক্স্যাক্টলি। সো যখন চলে গেল, সে সত্যি শূন্যতা তৈরি হয়েছিল। অনেকটাই, অনেক কষ্ট হয়েছিল। আমার বিয়েতে একটা নাক ফুলও পর্যন্ত দেয়নি আমার। ট্রু। তারপরে মহব্বত তৈরি হয় কি মেয়েদের মধ্যে, আমার জানতে বড় ইচ্ছা হয়। এবং ন্যান্সির ওই গানের মতো আমার সত্যি মন চায়, এই দিদা গানের মতো, যে আপনাদের ভেতর থেকে একবার ঘুরে আসতে মন চায়। আসলে তারপর আপনাদের মধ্যে মহব্বত তৈরি হয়। এত অবহেলা, উচ্ছিষ্টের মতো এরকম ভাবে ফেলে রাখা, নিজের ক্যারিয়ার নিয়ে এত ফোকাসড হওয়া, আমাকে শুধু সুন্দর হওয়ার কারণে, কবুল বলার কারণে, তাই কি সত্যি ভালোবাসা যায়? যায় না, কিন্তু তারপরে সমাজের ক্ষেত্রে। সমাজ না, আমি ব্যক্তি সালমার কথা বলতেছি। আমি জানতে চাচ্ছি, আমি সত্যি মহব্বত তৈরি হয়? আমি সত্যি কথা বলতে কি গুরু, সত্যি বলেন তো। একদম সত্যি কথা বলতে কি, অনুষ্ঠানের শুরুতে বলেছেন আপনি আমাকে অনেক রেসপেক্ট করেন, তাই হ্যাঁ, সাহস করে এই আমি- জিনিসটা, সত্যি মহব্বত তৈরি হয়েছিল? বিলিভ মি, না। এক্স্যাক্টলি, দিস ইজ দ্য থিং। আমার- একটা টিপিক্যাল কানেক্টিভিটি তৈরি হয়েছে, যে চলে গেল, আমার মাথার উপর ছাদটা চলে গেল, তাই হয়তো শূন্যতা তৈরি হয়েছে নিজের সিকিউরিটির জন্য। Security- বাট মহব্বত চলে যাওয়ার যে কষ্ট, বুকের মধ্যে খামচে ধরে কেউ, এটা হয়েছিল? না, জীবনও হয়নি, হওয়া উচিত না। হয়নি, ট্রু। হয়নি গুরু। আমার কোনো ভক্ত এমন দুর্বল চিত্তের হওয়া উচিত না, হতে পারে না, হওয়া উচিতও না। আমার কখনোই হয় নাই। বাট টিপিক্যালি একটা মানুষ ছিল, নামকেও আসতে, সে তো নাই, এর জন্য একটা ছাদ চলে যাওয়ার শূন্যতা হতে পারে, কিন্তু ভেতর থেকে কেউ একজন খামচে ধরবে কলিজাটাকে, এরকম কষ্ট পাওয়ার তো কথা না। কারণ এমন কোনো মহব্বত দিয়ে, এমন কোনো কেয়ারিংনেস দিয়ে এই গাছটাকে যত্ন করে বড় করতে সাহায্য করেনি, যে ফুলটা কোনোভাবেই সে দাবিদার হতে পারে না। রাইট অর রং? এটাই হচ্ছে ব্যাপার। আমি দূর থেকে দেখি, বাট মেয়েদের মধ্যে তো এভাবেই কাজ করে, রাইট? মেয়ে বলে কিছু না, ছেলে আর মেয়ে বলে, দিস অল অ্যাবাউট হিউম্যান বিইং, মানুষের মধ্যে এই সাইকোলজি, কেমিস্ট্রি গুলো এভাবেই কাজ করে। আমি গুরু, এই কষ্টটা যখন সহ্য করতে পারি না, আমি নিজে নিজে আত্মহত্যাও চেষ্টা করেছিলাম, যে আমি বোঝা হয়ে দাঁড়াবো না কারোর কাছে। পরের জীবনটা কেমন হলো সালমা? পরের জীবনটা নরকের চেয়েও খারাপ। শুনি। আমি মায়ের কাছে আছি, মামির কিডনি নষ্ট, আমাকে কিডনি দিতে বলে। আপনার কিডনি দিতে বলে? আপনার মামির কিডনি নষ্ট, কিন্তু আপনাকে কিডনি দিতে বলে? কিডনি দিতে বলে, আপনার আপন মমি? আপন মামি। ওকে। আর ব্যাপারটা এরকম যে পরিবারে একজন আছে, হ্যাঁ, যেহেতু কাজে লাগতেছে না, ওর কিডনি নিয়ে নেয়। আচ্ছা, বাসায় একটা বুয়া দরকার, কিন্তু বুয়া রাখার ক্ষমতা তাদের আছে, কিন্তু রাখে নাই। আমি বুয়ার চেয়েও খারাপ। আমি কি বলবো গুরু, এটা অনিহার। মানুষ বললো ফ্যামিলি নামে এগুলো বলে, কেন বলে? অনেক কষ্টে, অনেক দুঃখে বলে গুরু। একটা সন্তান একটা মায়ের কাছে অনেক আশ্রয় পায়, আমি পাই নাই গুরু। আমি ফ্যামিলির কাছে থাকতাম, আমি কোনোদিন পেট ভরে ভাতও খাই নাই গুরু। বোনেদের কাছে গেলে, কোথা থেকে আসছো? কাজের থেকে আসছি, ভাত খেতে দিছে, ভাতের প্লেটটা কেড়ে দিছে আমার কাছ থেকে। ঈদে একটা কাপড় আমি আজ পর্যন্ত পাই নাই গুরু। আমি প্রতিদিন, ওই উপরে আল্লাহ সাক্ষী, প্রতিদিন আমি তাহাজ্জুদ নামাজ পড়ি, আল্লাহর কাছে বলি, আল্লাহ আমাকে ধৈর্য দাও, আমি আর কিচ্ছু চাই না।
বোনেদের বাসায় যাই, বোনেরা আমাকে দেখে খাবার লুকাই ফেলে যে ও আসছে। গুরু, মানুষ বোনের বিয়ে আমাকে বলে বোরখা পরে আসতে পারবো না, তোমাকে স্টেজ থেকে তাহলে বার করে দিব। তাই করছে গুরু। ভাইকে নিয়েছিলাম, ভাই বিয়ে করছে। ভাই আমাকে, ভাইয়ের বউ আসছে, কাজের মেয়ে রাখা লাগবে না, কাজের মেয়ে ছেড়ে দাও, উনি আছে উনি সব করবে। ওনাদের কি বসায় বসায় খাওয়াবো নাকি? ভাইয়ের সাথে কখন ছিলেন? যখন আপনার মাও চলে গেল, বাবাও মা চলে গেল? চলে যাওয়ার পরে। মা চলে যাওয়ার পরে। মা চলে বাবা তো যাওয়ার পরে। আগেই গেছে। হ্যাঁ, বাবা গেছে আগে। আচ্ছা। একটা ছেলে, আপনার ওই যে 2 মাস রেখে যাওয়া, 2 মাসে রেখে যাও যে সন্তান, আমার সুখ, আমার আনন্দ, আমার ভালো লাগা সবকিছু আমি ত্যাগ করছি শুধু এই সন্তানের জন্য। সেই সন্তান মানুষের মেয়েদের সঙ্গে ফ্রেন্ডশিপ করে, আমি বললাম তুমি তো একটা জব করো, রাত্রে কেন জেগে বয়স থাকো? কত এখন? 23 বছর। তো আমি ওকে জিজ্ঞেস করলাম যে তুমি রাত জেগে থাকো, তুমি যেহেতু চাকরি করো, হ্যাঁ, রাত জেগে থাকলে তুমি চাকরি করলে ওখানে গেলে মাথা ঠান্ডা থাকবে না বা কোনো অর্ডার নিতে পারবে না, তখন সমস্যা হবে। তখন আমাকে একটা বাজে গালি দিল। আমি তাকে বললাম 10টা মাস আমি পেটে ধরছি, আমি ভালো একটা ডাক্তারের কাছে যাই নাই, ভালো কোনো কিছু করি নাই, আমি মানুষের বাসায় কাজ করছি শুধু তোমাকে মানুষ করার জন্য। আমি দ্বিতীয় কোনো চিন্তাও করি নাই, শুধু তোমার জন্য। তুমি এভাবে আমাকে গালিগালাজ করো, তোমার শুনে মানুষ আমাকে খারাপ বলে। তুই এইরকমই, তুই ভালো না। বোনেরা, বোনেরা আমাকে এতটাই লাঞ্ছিত করে, আমি আজও খুঁজে পাই নাই গুরু। কি করবো আমি? কেন এরকম হয়? কিসের জন্য এরকম করে? বোনের বাসায় গেছে রোজার মধ্যে, আপেল, মালটা, কমলা যেমনি দেখছে আমাকে, সাথে সে পা দিয়ে খাটের নিচে ঢুকাই দিছে। বাসায় এসে আমি অনেক কাঁদছি যে আমি তো ওদের কাছে চাইতে যাই নাই, ওরা আমাকে দেখে এরকম কেন করলো। আমার ভাই আমাকে, ছোট, আমার গায়ে হাত তুলছে। বড় সাত করে শেষের কবিতা 4 লাইন বলতেছিলাম। দূরত্ব যদি সত্যি ভালোবাসার গভীরতা বাড়িয়ে দেয়, আমি দূরেই থাকতে চাই। আপনজনরা যদি আমাকে আপন ভাবতে কুণ্ঠাবোধ করে, তাহলে গোটা পৃথিবীটাকে আমি আপন বানিয়ে ফেলবো। আসলেই তাই। মানে গুরু, আপনাকে কি বলবো, কেন জানি না আমার ভাগ্যটা এরকম, আমি নিজেও জানি না। আমি যার আশায় বাঁচার চেষ্টা করতেছি, আর বাঁচতে ইচ্ছেও করে না, কষ্ট হয় গুরু। কেউ নাই বল, কার কাছে বলবো? কে শুনবে আমার কথা? কেউ শোনার নাই। কি করবো বলেন? অনেক কষ্ট হয় গুরু।
মাঝে মাঝে রাত জেগে আল্লাহকে বলি, আল্লাহ তুমি তোলার হলে আমার তুলে নাও, আমার আর এই কষ্ট সহ্য হয় না। কি নিয়ে আমি বাঁচবো, কি নিয়ে থাকবো? বোনেদের কাছে গেলে বোনেরা দূর দূর করে তাড়ায় দেয়। কেউ কেউ এরকম করে না। আত্মহত্যা যদি মহাপাপ না হইতো গুরু, আমি সবার আগে আমি করতাম। মানুষ কেন আত্মহত্যা করে? কষ্ট সহ্য করতে পারে না গুরু, এর জন্য তারা এই পথটা বেছে নেয়। গুরু, আমার দোষটা কোথায়? আমি তো নিজে তৈরি হইনি, আল্লাহ আমাকে তৈরি করছে। তাহলে কেন আমার ভাগ্যটা এরকম গুরু, বলেন তো? যাকে নিয়ে আমি বাঁচার চেষ্টা করছি সেও আমার সঙ্গে এখন দুর্ব্যবহার করে। গুরু, কি করবো আমি, বলেন? তার সাথে বসে কখনো কথা বলার চেষ্টা করেন নাই সালমা? কার সাথে? হলেও তো আপনার পেটের সন্তান, আপনার বুঝে নারী না, ছেড়া ধন। বুঝে না। আমি মানে কি বলবো গুরু, আমার শক্তি জিনিসটা আমি এখন আর পাই না। আমি যে সাহস, মানে সেই সাহসটাও এখন আর পাই না। কি করব আমি, কি করা উচিত? আমি সবকিছু হারাই ফেলতেছি। ছেলের সাথে কথা বলা যায় না, না, উনি অতিথি আগেই নিষেধ করেছেন যে ওনার ছেলেকে, মানে উনি আসলে ওই ডিজাস্টারটা চান না যে এখন ফোন দিয়ে কথা বললে তারপর আসলে ওনার উপরে কি ধরনের অমানবিক অত্যাচারের পরে হবে, এটার কথা ভেবে আসলে উনি আগেই আমাকে অনুরোধ করেছেন যে আমার ছেলের সাথে কথা বলার দরকার নেই। এই যে কথা বলতে চান না, এটার কারণটা কি বলেন তো? এটাই কারণ, যা আছে তাও যদি না থাকে। হ্যাঁ, বাসায় ঢুকতে দিবে না, তুই তুকারি এমনি তুই তুকারি করে। হয়তো সকালবেলা লাশও যেতে পারে, এমনও হতে পারে। এই মুহূর্তে আপনার সন্তান বাদে ধরে নেন আপনার সন্তান আপনার কাছে নেই, আপনার আশ্রয় কে? আমি নিজে, কেউ নাই। শরীর কেমন আছে সালমা? আমি নিজে অনেক অসুস্থ। শুনি। আমি জড়াই ক্যান্সারের রোগী। কি? জরায়ু ক্যান্সার? এটা কবে ধরা পড়লো সালমা? 2022 ধরা পড়ছিল অনেক আগে। আমি ট্রিটমেন্ট করছি। ফোন কল ওপেন করতো, যদি আমার পারমিশন নেয় কালকে থেকে হয়তো চেয়ারে আমি বসতে পারবো না, কারণ কারো হেল্প আমাদের চাওয়ার এখতিয়ার নাই। আচ্ছা, আমরা একটু ফোন কলটা নিয়ে আসি। তারপর আমি সালমা, আমি ফ্লাডেড হবে, কারণ আপনি জানেন না যে আপনি কতটুকু সত্য আর মিথ্যা বলতেছেন, এটা দেখার অধিকার আমার নাই। কারণ আমার মন বলতেছে যে মেয়েটি যা বলতেছে সব সঠিক বলতেছে। গুরু, আমি শেষ করি সালমা, আপনার চেহারার দিকে তাকিয়ে আমি অসম্ভব রকম ভাবে প্রবাহিত হয়েছি। আপনি খেয়াল করেছেন কেনা জানা, কয়েক দফা আমাকে চোখের পানি মুছতে হয়েছে, কারণ এ ধরনের গল্প, এ ধরনের স্টোরিজ আমি বহুবার আমাকে শুনতে হয়েছে। তারপরও এখন পর্যন্ত কেন যেন আমার ভিতরে কলিজাটা পুরো হলো না। এখনো আবেগপ্রবণ, এখনো পাগলের মতো মানুষের সাথে ভাসতে থাকি। বিলিভ মি, যে কষ্টে, যে এরকম দুঃখে আপনি কথাগুলো বলতেছেন, সমানভাবে আমাকেও স্পর্শ করতেছে এই কষ্টগুলো। স্পেশালি আপনি যখন বলতেছিলেন যে আমি আল্লাহর আহকাম মেনে চলি, আল্লাহ রাসূল যে কথা বলেছেন সেই কথা অনুযায়ী চলার চেষ্টা করি, যে কারণে আমাকে স্মার্ট এবং ব্যাকডেটেড চিন্তা করে। আপনি বলতেছিলেন যে একদম জন্মের পর থেকে বাবা আপনাকে সবসময় সাপোর্ট সিস্টেমের মতো পাশে থেকেছে, বাট মায়ের কাছে যে পরিমাণ ভালোবাসা পাওয়ার কথা ছিল সে ভালোবাসা পাওয়ার সুযোগ আপনার হয়নি।
ভাই বোনদের যে গল্প দিলেন, স্পেশালি ছোট ভাই হয়ে আপনার গায়ে হাত তুলতেছে, বোনগুলোর যে স্টোরিজ বললেন, দিস সো আনফরচুনেট। এবং সবচেয়ে বড় যেটা কথা, যে প্রিয়তম মানুষটার হাত ধরেছিলেন সে মানুষটা কখনোই আপনার ভালোবাসার কারণ হয়নি। তারপরও সে মানুষটা চলে যাওয়ার পর কষ্ট পেয়েছেন। 2 মাস বয়স থেকে নিজের সমস্ত শখ, স্বাদ, আহ্লাদ সব কিছুকে পেছনে ফেলে দিয়ে শুধু এই বাচ্চাটার জন্য নিজের জীবনটাকে আপনি আত্মনিবেদন করলেন। সে বাচ্চাটা বড় হয়েছে এখন ঠিকই, কিন্তু মায়ের যে গুরুত্বটা যেভাবে বোঝার কথা ছিল সেটা বোঝা হয়ে উঠতে পারেনি। সো আপনার চাইতে, আপনার যে কথা অনুযায়ী সঠিকই যে আপনার চাইতে অভাগা, আপনার চাইতে দুঃখের আর কষ্টের কোনো জায়গা থাকতে পারে না। বাট আপনি ভাবতেছিলেন, আমি জিজ্ঞেস করছিলাম এই কারণে যে সালমা আপনার শরীর কেমন আছে, এই কথাটা বলার উদ্দেশ্য ছিল একটাই, যে আপনার শরীর যদি সব কিছু দিয়ে সক্ষম থাকে যে নিজের জীবনটাকে ঘুরে দাঁড়ানোর মতো এখনও সুযোগ আছে, আপনি ঘুরে দাঁড়াতে পারবেন কিনা, আমি ওটা নিয়ে হয়তো কথা বলতাম। বাট দিস সো আনফরচুনেট, আপনি বলছিলেন যে জরায়ু ক্যান্সারে আপনি আক্রান্ত। বাট আজ অবধি বহুদিন আমরা গ্যাপ রেখেছি যে কোন রকমের ডোনেশন বা কোন রকমের হেল্প বা কোন রকমের কন্ট্রিবিউশনের কথা বলবো না। বাট আমি আজ ভেসে গেছি সালমা। আমি হয়তো সামনে সপ্তাহে চেয়ারে নাও বসতে পারি, প্রডিউসার শান্ত আছে বা ওর অথরিটি আছে, আমাকে হয়তো বসতে দিবে না। বাট সব কিছুর ঊর্ধ্বে গিয়ে তারপর আমি মানুষের সাথে কথা বলবো শুধু আপনার জন্য। গুরু, আপনি আমার জন্য খালি দোয়া করেন। না, দোয়া তো বটেই, বাট আমার জন্য আমি এত নপুংসক হতে চাই না যে আমার এই চেয়ারটা সিকিউর থাকার জন্য আমি শুধু দোয়াতেই ক্ষান্ত থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তুমি চেষ্টা করতে থাকো, তবেই তুমি একটা কথা আমার খুব ভালো লাগে, সেটা হলো আপনি মাকে নিয়ে একটা কথা বলেন, কিন্তু কথাটা আমার মনে নাই, কিন্তু অনেক আগে আমি শুনছিলাম আপনারই অনিয়ারে আমি শুনতাম, আমি এখনো আপনার এগুলো শুনি, কিন্তু আপনার ওই মাকে নিয়ে একটা কথা আপনি আমাকে মানে বলছেন, কথাটা আমার মনে নেই। মানে কথাটা যখনই মনে হয় যে মাকে নিয়ে আপনি এতটাই সম্মান দেন, এতটাই মানে করেন, আমি কি পেলাম? ওই জায়গা থেকে আমি আসলে আপনার জন্য মানুষের সাথে কথা বলতে চাই। আমাদের সাথে আজকে গেস্ট সালমা। এবং সালমা, আমরা আপনার সাথে যদি কানেক্ট করে কেউ করতে চাই, কিভাবে কানেক্ট করতে পারবে? আমি শান্তাপুর কাছে ফোন নাম্বার দিছি। ওই নাম্বার দিলে যে বহু মানুষ ফোন দিবে, ভালো মন্দ সব লোক। কিছু করার নাই করব। আপনি কি বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি? তারপর আপনার সমস্যা না, আপনি এই নাম্বারটা দিতে চান, আপনাদের সঙ্গে কন্ট্যাক্ট করলেও হয় বা আমার সঙ্গেও কন্ট্যাক্ট করলে হয়, বেশিরভাগ খারাপটাই হবে, এটা আমি জানি। আন্ডারস্ট্যান্ড? আমি না সালমা, আমাদের এই ভালোবাসার বাংলাদেশের প্ল্যাটফর্মে যারা আমাদেরকে শোনে, যারা আসলে গুরুর ভক্ত, যারা আমাদের প্ল্যাটফর্মের ভক্ত, এরকমটা খুব কম হয় আমাদের এখানে। বললাম যে খারাপটাই হবে, আপনি কি চান সেটা বলেন। এই জায়গাতে অন্তত আমাকে প্রফেশনাল ওয়েতে যাইতে হবে। আমি এটা চিকিৎসা যদি হয়, আমি আমার নিজে পায়ে দাঁড়াতে চাই। আন্ডারস্ট্যান্ড? বাট ঘুরে দাঁড়াতে চাই যে দেখুক, যাকে লাঞ্ছিত করছো তোমরা, আজকে সে কিন্তু স্বাবলম্বী। সবাই লাঞ্ছিত করেছে, আপনার মা, বোন, এখন করতেছে সন্তান, বোন, ভাই, তোমার স্বামী, ভাই, কেউ বাদ রাখেনি। কিন্তু আল্লাহ যদি যা কাউকে দায়িত্ব নিয়ে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন যদি কার দায়িত্ব নিয়ে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন শফিক, রেহমান, শেফালি, জুথি, করিম, কারো না কারো বাহানায় আল্লাহ আপনাকে হেল্প করতেই পারে না? সে মানুষগুলোর সাথে কথা বলবো কি বলবো না? জি বলেন। বললে আপনার সাথে কানেক্ট করবে কিভাবে? ওই যে শান্তাপুরকে নাম্বার দিছি। নাম্বার দিলে যে সমস্যা হতে পারে? সমস্যা নাই, আর কি সমস্যা? হারানোর ভয় নেই, হারানোর কিছু নাই। ওকে, আমি নাম্বার দিয়ে দিচ্ছি আপনার। ওখানে কি বিকাশ করা আছে আপনার? হ্যাঁ, রবি নাম্বার একটা আছে, রবি নাম্বারটা বিকাশ করা। শান্তর কাছে কি নাম্বার দেয়া আছে? জি। ওকে, আচ্ছা, আমি যদিও আমি এটার জন্য পারমিটেড না, আমি হয়তো এরপর থেকে এখানে বসতে নাও পারি, কারণ আমি রেজুলেশন সই করেছি, তার বাইরে গিয়ে কাজটা করতেছি, কারণ আপনি আমাকে ভাসিয়ে নিয়ে গেছেন। বাট বিলিভ মি, সামনের সপ্তাহে যদি নাও বসে আমার এতটুকু দীর্ঘ নিঃশ্বাস হবে না, কারণ আমার এই কলিজা ছাড়া বোনটার জন্য আমার জান হাজির। যে মানুষটার জন্য কেউ হতে পারেনি, তার সন্তান, তার মা, তার বোন, তার ভাই, তার জন্য যে বলছিলাম রবীন্দ্রনাথের শেষ কথাগুলো, যে আপন জনরা যদি আমাকে আপন করতে কুণ্ঠাবোধ করে, তাহলে আমি গোটা পৃথিবীটাকে আপন বানিয়ে ফেলবো। কোথাও না কোথাও কেউ না কেউ আমাকে হয়তো স্মরণ করবে। এই কোথাও না কোথাও কেউ না কেউ এর মধ্যে আপনার এহতেশামও পড়ে যে আপনাকে স্মরণ করে এই কাজটা করবে এবং তার চাকরিটাকে বাজি রাখবে। সামনের সপ্তাহে বসুক আর না বসুক, আপনার জন্য এই কাজটা করে ফেলতেছে তার এগ্রিমেন্টের বাইরে গিয়ে। খুশি আপনি? কিছু হোক আর না হোক, 1 পয়সাও আসবে না, বাট খুশি তো? আপনার এই জিনিসটার জন্য খুশি তো? আপনার এই হঠাৎ করে তৈরি হওয়া ভাইটার জন্য 1 পয়সাও আসবে না, ধরে নেন
বাট আমি যে বাজি রাখলাম আমার চাকরিটারে সামনের সপ্তাহে, বুঝতে পারি এটা অনেক প্রেস্টিজিয়াস জব এই চেয়ারটা, জি। যেহেতু এই চেয়ারের বদলেতে বহু মানুষ আমাকে ভালোবাসে, জি। এটা আমি বাজি ধরলাম শুধুমাত্র আপনার এই চোখের পানি আর দীর্ঘ নিঃশ্বাসের জন্য। যে মানুষটা কখনো তার বায়োলজিক্যাল মাদার, তার বায়োলজিক্যাল ব্রাদার এন্ড সিস্টার, তার বায়োলজিক্যাল সান কারো 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 আদলে ভালোবাসা পায়নি, সেটা একটা অপরিচিত মানুষ সে ভালোবাসার আদলে তার পাশে এসে দাঁড়িয়েছে ভাই হিসেবে, রাইট? জি জি 5 টাকা হয়তো আসবে বা কিছুই আসবে না, গুরু, আপনার কিছু মনে গালিও আছে? আসতে পারে। মনে আছে আপনি আমাকে 2000 টাকা দিয়েছিলেন করোনাকালীন সময়টাতে না? এগুলো কোম্পানি থেকে। ইয়া বাবজান, তাই জি। তুমি ছিলে তার মধ্যে? হ্যাঁ। আমি যখন কিছুই করতে পারতেছিলাম তখন বিভিন্ন কোম্পানিকে কোলাবরেট করে, শুধু ওরা না অনেকগুলো কোম্পানি ছিল, আমি না, নিজেও দিচ্ছিলাম। আমি ইগলুরটা পাইছি। হ্যাঁ, আমি নিজেও দিচ্ছিলাম, বিভিন্ন জনকে সাথে নিয়ে কোলাবোরেশন করে কয়েক লক্ষ টাকা ডিস্ট্রিবিউট করছিলাম। আজকের অতিথি শুরুতেই এই কথাটা বলেছেন এবং উনি অনেক আশা নিয়ে আপনার কাছে এসেছেন। কয়েক লক্ষ টাকা ডিস্ট্রিবিউট করেছিলাম এবং ওদের সাথে প্যারালালে আমিও কন্ট্রিবিউট করতেছিলাম। উদ্যোগ তো নিয়েছিলামই, বাট পাশাপাশি এটাও কিন্তু করছিলাম। আজকে আমার সবচেয়ে বড় পাওয়া গুরুকে দেখা। এবং দিস ইজ সো সো ফরচুনেট ফর মি, তখন কিন্তু ফার্স্ট করোনা, আমি কিন্তু ওই সময়তে রাস্তায় রাস্তায় বের হয়ে গিয়ে মানুষজনকে পাশে দাঁড়ানোর চেষ্টা করতাম। মৃত্যুর ভয় এক্স্যাক্টলি ওই সময় আসেনি, যে সময় কথা আসছিল না যে লাশ পড়ে থাকবে, কেউ দাফন করার সুযোগ থাকবে না, একদম ভেরি ফার্স্ট টাইম মার্চ এপ্রিল। তারপর তো মানুষ আস্তে আস্তে বুঝতে শিখলো, তখন তো জানেও না যে করোনা, সবাই ভাবতেছিল এরকমই যে কনসিকুয়েন্স এরকম যে মরে পড়ে থাকবে, কেউ মানে লাশ দাফন করার সুযোগ পাবে না, মানে ধরা পর্যন্ত মানে মানুষ ধরছিল না, ধরছিল না। রাস্তায় ওই পড়েছিল। সময়টাতে আমি রাস্তায় থাকতাম। সো এটা আমি বলতে পারবো যে ভালোবাসা বাংলাদেশ বা লাভ গুরু এই ক্যানভাসের একটা প্রেশার, যে আমার মনে হয়েছে সারা জীবন এই কাম করেছি, তো আজ যদি আমি উদ্যোগ না নিই তো কবে নেব জীবনের এই সন্ধিক্ষণে। সো মাঝে মাঝে মনে হয় এটা আমার, আমি একটু গর্বও বোধ করি যে অফকোর্স আই ডিজার্ভ দিস চেয়ার, যে আমি সবচেয়ে সিরিয়াস সময়টাতে মানুষের পক্ষে দাঁড়ানোর সে সাহস রেখেছি। জি, ফোনে আসি, বাট অনুরোধ থাকবে যদি এই রিলেটেড কিছু বলতে চান, আর এই সালমার পাশে থাকার স্পেশালি জরায়ুর ক্যান্সারে ভুগতেছে, যদি কোন রকম ভাবে আপনারা ভূমিকা রাখতে পারেন, সেই রিলেটেড কথা যদি বলেন তাহলে ভালো হয়। যে কে আছেন ফোনে? আসসালামু আলাইকুম, আমি তারেক, আমি একজন স্টুডেন্ট। হ্যাঁ তারেক, কেমন আছেন? অনেকদিন ধরে পাইছি, কেমন আছেন আপনি? আমি ভালো আছি। সালমার গল্প শুনছেন কিনা জানি না, যদি এই রিলেটেড কিছু বলতে চান। আমার গল্প আমি প্রতিদিন শুনি, আমার পরিচয় দাও, আমার জন্য দোয়া, আর আমি সালমাপুর জন্য বিকাশ নাম্বার দিয়ে আমি চেষ্টা করব। বিকাশ নাম্বারটা একটু শেয়ার করে দেখছে শান্ত এখনই, একটু মনোযোগ দিয়ে শোনেন। 01873602247 নাম্বার ঠিক আছে কিনা? 01873602247। এই নাম্বারটা আপনি নিজে বলেন সালমা, ঠিক আছে কিনা আপনি দেখে বলেন। একটু পরে আমি এটা লিখে নেবো, আবার আপনি অনলাইনে পৌঁছে তখন আমি আমার খাতায় লিখে নেবো। Okay. আপুর সাথে কথা বলতে চাই। বলেন, এই নাম্বারটা আপনি এই ফাঁকে শেয়ার করেন। আপুর সাথে, সালমা আপুর সাথে? সালমার সাথে নাকি শান্তুর সাথে? সালমা আপুর সাথে। জি। সালমা কথা বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া। জি জি, আসসালামু আলাইকুম। আমি ছাত্র মানুষ, তো আমি আমার কলেজে পড়ি। আপনার জন্য আমি দোয়া ইয়াসিন সূরা পড়বেন, সূরা মুলক পড়বেন রাত্রেবেলা। জি আর জানা আছে আপনি যে পর্দা দেখতেছেন এর জন্য আমার পক্ষ থেকে ওয়েলকাম। আমি চেষ্টা করবো আপনাকে কিছু দেওয়ার। আমি আমার টিমকে বলবো, আমি আমার বাড়ি কলেজ আমার ক্লাস সামনে, আমি চেষ্টা করবো। জি আচ্ছা জি আচ্ছা আপনার দুঃখে আমারও দুঃখ লাগছে, কিন্তু আমি ছাত্র বিদায়। নো প্রবলেম, নো প্রবলেম। নিজের ক্যাপাসিটির বাইরে যাওয়া যাবে না, তাই বলে যতটুকু সম্ভব হয়। আমরা নাম্বারটা একটু বলেন। হ্যালো, নাম্বার ঠিক আছে, আপনি নাম্বারটা বলেন। আপনি নিজে বলেন, আপনি নিজে একবার বলেন সালমা নাম্বারটা। 0187360 আচ্ছা ঠিক আছে, আপনি পরে লিখে নিন। ওকে, হ্যাঁ বলেন আরেকবার। 01873602247। দিস ইওর নাম্বার? জি বিকাশ নাম্বার। ওকে, জি। আমরা পরবর্তী ফোন কলে যাচ্ছি। জি, অনেকটা সময় পরে বোধহয় ভালোবাসার বাংলাদেশ থেকে এরকম একটা উদ্যোগ নেওয়া হলো যে আমরা আসলে ওপেনলি কারো নাম্বার দিচ্ছি শুধুমাত্র সাহায্যের জন্য। এই ব্যাপারটা কিন্তু বিগত অনেকগুলো এপিসোডে হয়নি, একটা লম্বা সময় এবং এটাও আসলে সত্য হয়নি। যে যাদেরকে আমরা নিষেধ করেছি সেটা আমরা তাদের জন্য অন্যায় করেছি। আমরা বেশিক্ষণ এই জিনিসটা কন্টিনিউ করব না। সালমা,
আপনি দেখেছেন যে আমি কিভাবে পাশে থাকার চেষ্টা করি। আপনি বলছিলেন করোনাকালীন সময়ের কথা, আমার মনেও নাই। জি সো এটা কন্টিনিউ করবো না, আমি আসলে ভেসে গেছি, এটা আবেগপ্রবণ হওয়ার কারণে একরকম স্বার্থপরের মতো আজকে এই কাজটা করলাম। তাহলে বাকি যারা চেয়েছিল করিনি, সেটা তো দোষেরই আমার জন্য। তারপরও যদি মানুষ সাপোর্ট সিস্টেম থেকে যদি কোনো সাপোর্ট এসে থাকে, আমরা 2-3 ফোন কল নিয়ে বাকি প্রোগ্রাম কনক্লুড করবো। যে কে আছেন ফোনে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি রংপুর থেকে জান্নাতুল নাইম বলতেছিলাম, ওকে, রংপুর থেকে। জান্নাতুল নাইম। ওকে, রংপুর আমাদের ভালোবাসার জায়গা শান্ত, জি। এত মানুষজন থাকে এখান থেকে। রংপুর, রাজশাহী, হ্যাঁ, স্পেশালি রংপুর। রংপুর। ওকে, জি জান্নাত। আমি সালমাপুর জন্য কতটুকু কি করতে পারবো জানি না, তবে অসলান্ত দোয়া এবং লাইভটি শুনতে শুনতে আমার আবেগ কন্ট্রোল করতে পারিনি। এমনিতে আমি অনেক ইমোশনাল, চোখের পানি বদনার নলের মতো পড়াশোনা করছি, সত্যি কথা বলুন। এবং আমিও ভিডিওতে লক্ষ্য করুন, আপনি টিস্যু দিয়ে কয়েকবার চোখ বুঝতেছিলেন। না, আমার অবস্থা খারাপ বাপ। সেটা মানে আমি বসে যেতে পারবো না। তবে সালমাপুর জন্য অন্তরস্থল থেকে, গভীর থেকে দোয়া, ভালোবাসা, শ্রদ্ধা সব থাকবে। এবং যে নাম্বারটা লিখছেন সেই নাম্বারে আমার ভালোবাসা কিছু পাঠাবো ইনশাআল্লাহ। ওকে, অনেক ধন্যবাদ জান্নাত। জরুরি না যে অনেক কিছু করতে হবে, জরুরি যে নিজের ক্ষমতার মধ্যে থেকে যতটুকু পারা যায়, নো ইস্যুস। ওকে, যেটা নিজের ব্যক্তিগত জীবনে প্রভাব ফেলবে না, এরকম কিছু করলেই হবে। ওকে, আরেকটা, হ্যাঁ কি বলতে চাও? আমি আমার ব্যক্তিগত ব্যাপারে 1 মিনিট কথা বলতে পারি? প্লিজ বলো। যে আমি আমার লাইভ স্টেশন পডকাস্ট 1 মিনিট গুরু জাস্ট। ওকে, 1 মিনিট। ওকে, গো অন। আমি একটা মেয়েকে ভালোবাসতাম, 2 বছর রিলেশন, সে চলে যায়, আমাকে রিহাবে দেয়, তাকে মিসিং করে, আমাকে বলে যে ছেলেটা নষ্ট হ্যান্ডেন দেওয়া তো, কিন্তু আমাকে পাশের রুমে আটকিয়ে তাকে অন্যখানে পাঠায় দেয়। আমি রিহাব থেকে বের হয়ে পাগলের মতো তাকে 2 বছর খুঁজি, তাকে পাই না। তাকে না পাওয়ার কারণে আমি তার নামে অনেকভাবে চেষ্টা করি, এমনকি পেপার পত্রিকা পর্যন্ত করি, কিন্তু তাকে খুঁজে পাই না। তারপর তাকে কোনোভাবে খুঁজে পাইলাম, খুঁজে পাওয়ার পর আমার সমস্ত জিনিস তাকে লিখে পাঠাইলাম। সে পাওয়ার পর ভুলগুলো আমি বুঝতে পারছি যে আসলেই আমি তাকে রেখে পালাই ধরে নেই, বরং সে আমাকে রিভাবে দেওয়া হয়েছিল, সে জানে না। 2.5 বছর পর যোগাযোগ করবো, তারপর 4 মাস তার সাথে যোগাযোগ, এবং আমার 4 মাস যোগাযোগ, তারপর বাংলাদেশে আমাকে কেউ খুঁজে পাবে না। তারপর আবারও তাকে মিসিং করে ফেলেছে। স্টোরিটি শুনলাম। শান্ত, একটা ডেডিকেটেড প্রোগ্রামের জন্য তাকে নেওয়া যায় কিনা দেখো, কারণ জি, ইনস্ট্যান্ট এরকম খাপছাড়া করে বিচ্ছিন্নভাবে শুনলে যে আমি আপনি কি বা আপনি বলবো। আপনি আপনি গল্প বোধহয় লিখে পাঠিয়েছেন আমাদেরকে, তাই না, ইনবক্সে? জি, আপনাকে কিন্তু রেসপন্স করা হয়েছে। আপনি খেয়াল করেন, খুব জলদি আপনার সাথে যোগাযোগ করা ঢাকা হবে। এফএম অলরেডি হ্যাঁ। রেসপন্স করেছে জান্নাত, আপনি খেয়াল করেন এবং সেই অনুযায়ী কাজ করেন। নেক্সট ফোন কল। জি, আসসালামু আলাইকুম। লাস্ট ফোন কল। ওয়ালাইকুম আসসালাম। জি, কে বলছেন? রুহুল আমিন। কোত্থেকে? উত্তরা। জি, প্লিজ রুহুল আমিন বলুন। জি, রুহুল আমিন বলুন। ব্যাকগ্রাউন্ড বন্ধ করতে। জি, রুহুল আমিন বলুন। অনেক চেষ্টা করেছি আপনার সাথে কথা বলার জন্য, লাইন পাই ম্যাচ করতে লাগলাম। ওকে, গল্পটা শুনলাম, আসলে দুঃখজনক, অনেক বেদনাময়, খুবই কষ্ট লাগে। ওকে রুহুল আমিন, যদি কিছু করার থাকে আপনি আপনার ক্ষমতার মধ্যে থেকে ট্রাই করেন। হ্যাঁ অবশ্যই। ওকে, তবে আমি আজকে অনেক খুশি যে আপনার সাথে কথা বলতে। আমিও খুশি আপনার সাথে কথা বলতে পেরে। বাট আমরা তো হাত ধরাধরি করে, আমাদের পাশে তো কেউ থাকার নাই না, বিচ্ছিন্ন মানুষ আমরা হাত ধরাধরি করে পরস্পরকে হেল্প করব, সেটার জন্যই ভালোবাসা বাংলাদেশ। হ্যাঁ ঠিক আছে, টেক কেয়ার। লাস্ট ফোন কল অনুষ্ঠান শেষ করছি। জি, কে আছেন? হ্যালো, হ্যালো। হ্যাঁ গুরু, কে বলছেন? রুহুল আমিনই আছেন, রাইট? ওকে, রুহুল আমিন, কথা হবে আবারও। নেক্সট ফোন কল নিয়ে অনুষ্ঠান শেষ করি। জি, কে আছেন ফোনে? আসসালামু আলাইকুম। লাউড স্পিকার। আচ্ছা, জি, কে আছেন ফোনে? ঠিক আছে। কি? ও, ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন? আমি রাজশাহী থেকে বলছিলাম। রাজশাহী কোন জায়গা? রাজশাহী বড়াটা। আর একটু ডিটেলে যান, মানে রাজপাড়া, মহিষবাথান গোরস্থান, আমার বাবার কবর, এসব এলাকায় যদি নিয়ে যেতে পারি আপনাকে। জি বলেন, কোন জায়গা? জি, এটা কুমারপাড়া। কুমারপাড়া আমার ভালোবাসার জায়গা। দীর্ঘ
6 বছর আমি গ্রামীণ ফোনে জব করেছি কুমারপাড়ায় গ্রামীণ ফোন সেন্টারে, এবং আপনাদের যে পদ্মার পাড়ে যে ঠিক মন্দিরের সামনের যে জায়গাটা অনেক বেশি সুন্দর। জি, কালী মন্দির। কালী মন্দির অনেক ভালোবাসার জায়গা আমার ওইটা। জি, প্লিজ কথা বলুন। আমি বলতে চাইছিলাম যে এই ভদ্র মহিলার কথা তো শুনলাম, জি, আমি কিছু সাহায্য করতে চাই, তো আমার সাহায্য দেওয়ার ক্ষমতা খুবই কম। না অসুবিধা নাই, এই যে বলেছেন না বুক ভরে গেল। আপনাকে জরুরি না আপনার ক্ষমতার বাইরে যেতে হবে, যতটুকু করলে আপনার শান্তি লাগবে ততটুকুই করেন। আমরা নাম্বার অলরেডি পাঠিয়ে দিয়েছি, আমরা অলরেডি আপনি প্রোগ্রামটা শুনবেন, দেখবেন যেখানে আমরা নাম্বার পাঠিয়ে দিয়েছি। আর আমার মন বড় হয়ে গেছে। আরেকবার বলি যে জি, আরেকবার নাম্বারটা বলে দিচ্ছি। জি আপা আপনি একটু বলেন বলেন। নাম্বারটা। 01873602247। ওকে, আর আপনি ভালো থাকবেন। আপনি আমার প্রাণের শহর রাজশাহী থেকে কথা বলছিলেন। গুরু, রাজশাহী নাটোর বনপাড়া আমার বাড়ি। বনপাড়া। ওকে, জি, কে আছেন ফোনে? ঢাকা থেকে বলছি, ঠিক আছে। বনশ্রী আরিফ ভাই, প্লিজ বলুন। আমি ভালো আছি, প্লিজ বলুন। গত সপ্তাহে আপনাকে আমি কল করেছিলাম, কিন্তু আসলে আপনার কথাগুলো অনেক ভালো লাগে। জি, আর নিয়মিত আমি আপনাকে নিয়মিত আমি এই প্রোগ্রামটা শুনি। জি, তো আপনার কথা আসলে অন্যরকম একটা জাতীয় থেকে, জি, এই জন্য আপনাকে কল করা। অনেক ধন্যবাদ। আমি বিদায় নিচ্ছি, বাট আমার অবজেকশন এই কথাটাতে যে আমার কথা শুনতে ভালো লাগে, আমি কথা বলি না, আমার কলিজাটাকে প্লেটে করে হাজির করে দিই এই ঢাকা FM 90.4 ক্যানভাসে বা লাভলুর যে কোনো প্রোগ্রামের চ্যানেল থেকে। কারণ আমি ব্যক্তিগতভাবে বিভিন্ন সময় এই ধরনের পরীক্ষা আমি দিয়েছি। আমি পরীক্ষার মহতাজ না, যে মানুষগুলো হঠাৎ করে তারা নেগেটিভ স্টাফ দিয়ে যখন বিখ্যাত হয়, আবার পজিটিভিটি দিয়ে নিজেদেরকে দাঁড় করানোর চেষ্টা করে সোশ্যাল প্ল্যাটফর্ম, আমি তাদের মধ্যে পড়ি না। আমি দিনের পর দিন, বছরের পর বছর এত অ্যাক্টিভিটি করেছি, যে কারণে আমার মনে হয় না যে আমার পরীক্ষা দেওয়ার প্রয়োজন পড়ে। শুধুই কথা সর্বস্ব। আমি বহু সময়, বিভিন্ন সময় একদম মানুষের ক্রান্তি লগ্নে, সিরিয়াস মুহূর্তে বিভিন্ন রকমের সব কিছুকে ভয় তোয়াক্কা না করে আমি মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। সো দিস ইজ অল অ্যাবাউট মাই ফিলোসফি, দিস ইজ অল অ্যাবাউট মাই পার্সোনালিটি। এটা এমন না যে আমি কথা দিয়ে মানুষকে আবেগ ঘন করতেছি বা কথা দিয়ে মানুষকে ঘিরে ফেলতেছি তার মনটারে, বরং এটা সত্য যে আমি মানুষটা এরকম, আমার ভিতরে যা কাজ করে সেটাকে আমি প্লেটে করে হাজির করে দিই মানুষের কাছে। বিদায় নিচ্ছে আজ সবার জন্য অনেক অনেক দোয়া, স্পেশালি সালমা জি আমাদের আজকের গেস্ট অফ অনার, তার জন্য দোয়া। যে মানুষটা বিভিন্ন মহব্বতে, বিভিন্ন মাধ্যমে, স্পেশালি তার প্রিয়তম স্বামী, স্পেশালি তার জন্মদাত্রী মা, তার বোন, তার ভাই, সবচেয়ে বড় কথা তার ঔরসে জন্ম, তাদের ঔরসে জন্ম নেওয়া তাদের সন্তান, কোনো কিছুর বদলতে যখন ভালোবাসা পায়নি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তিনি আছেন যে কোনো ফরম্যাটে, যে কোনোভাবেই তিনি তার বান্দার যে কোনো ভালো লাগার সময় পাশে দাঁড়াতে প্রস্তুত থাকেন। সো আল্লাহ রাব্বুল আলামিন নিজে তো হাজির হয়ে যান না, কিছু ফেরেশতা পাঠিয়ে দেন। সে ফেরেশতার জায়গায় আজকে যেমন আলামিনের কথা শুনলাম, আজকে যেমন জান্নাতের কথা শুনলাম, যারা নিজেরাই কষ্টে আছে তারপরে বলতেছে আমি আমার মতো করে কিছু দিয়ে মেয়েটির পাশে দাঁড়াবো, যাতে করে মেয়েটি জরায়ু ক্যান্সারে ফাইট করে, মেয়েটি ফাইট ব্যাক করে আবার ঘুরে দাঁড়াতে পারে এবং নিজের চেষ্টা, নিজের কষ্ট, নিজের প্রবলেম নিজে রিজলভ করতে পারে, যাতে করে এই সময়ে এসেও তাকে কারো মহতাজ না হতে হয়, নিজে নিজে ঘুরে দাঁড়াতে পারে। সেটি হবে সত্যিকারের প্রাপ্তি তার জন্য। আর তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কমিট করেছেন যে তিনি সব মূল্যে, সব সময় তিনি তার বান্দার পাশে আছেন। আর সেটাকে এক্সিকিউট করার দায়িত্ব এ ধরনের সময়ে, এ ধরনের পরিস্থিতি, সেটা আমার আপনার সকলের। সেটাই আমরা চেষ্টা করব। বিদায় নিচ্ছে আজ সবার জন্য অনেক অনেক ভালোবাসা। প্রত্যেকটি প্রাণ ভরে উঠুক ভালো লাগা নিয়ে, আর প্রত্যেকটি হৃদয় শাসিত হোক শুধুই ভালোবাসা দিয়ে। জি গুরু। লিসনার্স, আমরাও দেখতে দেখতে একদম শেষের দিকে আছি এবং বেশ কিছু কমেন্ট আমরা দেখতে পাচ্ছি। প্লিজ আপু বিকাশ নাম্বারটা দিন, পরে সবাই সহজে পেয়ে যাবে। জি, আমি আসলে বিকাশ নাম্বারটা কিছুক্ষণের মধ্যেই পিন পোস্ট করে দিব। আমি একটু শান্ত মেহফাকে ক্ষমা চেয়ে নিই যে ব্যাক টু ব্যাক বিভিন্ন প্রোগ্রামে অনেকে আমাদেরকে প্রেশারাইজ করেছে, এ ধরনের হেল্প রিলেটেড প্রোগ্রামের জন্য আমরা করিনি, হঠাৎ করে ফেললাম। এটা আমার মুহূর্তের দুর্বলতা। ব্যক্তি মানুষ হিসাবে আমি আমার ক্লজে যা লেখা আছে তার বাইরে এটা করে ফেললাম। আর যাদের জন্য করিনি তাদের জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আর আমার অথরিটির সাথে কথা বলবো, স্পেশালি শান্ত, ইটস ইয়োর রেসপন্সিবিলিটি যে তুমি তোমার অথরিটির সাথে কথা বলে যদি পারমিশনটা নিয়ে ফেলো, তাহলে হয়তো সবার জন্যই কাজটা মাঝে মাঝে আমরা করতে পারবো, রাইট? জি, আমি চেষ্টা করব গুরু। আর এইদিকে আপনাদের
আপনাদের সবার জন্য, মানে আপনারা সবাই আসলে কমেন্টগুলো করছেন যে অতিথির নাম্বারটা যাতে কমেন্ট সেকশনে দেওয়া হয়। আমি অবশ্যই কিছুক্ষণের মধ্যে অতিথির নাম্বারটি কমেন্ট সেকশনে পোস্ট করে কমেন্ট করে পিন পোস্ট করে দিব, কোনো সমস্যা নেই, মানে কমেন্টই পিন টপ করে দিব। কিন্তু অনাকাঙ্ক্ষিত কোনো ফোন কল কিংবা বিড়ম্বনার শিকার যাতে আসলে আজকের অতিথিকে পড়তে না হয় বা না করেন আপনারা, এই ব্যাপারে আমার একটা আবেদন অবশ্যই থাকবে। যে যতটুকু পারি, যার জায়গা থেকে যে যতটুকু পারি সাহায্যের হাত বাড়িয়ে দিলে আমরা সবাই একসাথে ভালো থাকতে পারি। যে ছোট্ট একটা কথা, সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, সুন্দর থাকুক। আজ কাল বাদে, আজ তো মানে হচ্ছে আমরা আসলে শুক্রবারে পৌঁছেই গেলাম, রবিবার দিন বিশ্ব মা দিবস। আর আমি জানি না যে এই মা দিবসকে কেন্দ্র করে হয়তো সোশ্যাল মিডিয়াতে, সামাজিক যোগাযোগ মাধ্যমে বা অনেক অনেক কন্টেন্টে অনেক ধরনের ভিডিও আসলে দেখা যাবে যেখানে মাকে আলাদা করে সারপ্রাইজ দেয়া, মাকে ভালোবাসার কথা জানান দেয়া। ঠিক মা দিবসকে সামনে রেখে এরকম একটা এপিসোড আসলে আমরা করব, এটা আমরাও কখনো ভাবিনি। এবং যে জায়গা থেকে আমি এই যে একজন বান্দা এখানে বসা, যিনি আসলে তার মাকে অসম্ভব রকম ভালোবাসি এবং মায়ের কথা বলতেই বলতে পারেন যে আমি অন্ধ হয়ে যাই আসলে। তো এরকম একজন মায়ের কথা যখন আজকে শুনলাম এই প্ল্যাটফর্মে, বারংবার আমারও চোখ ভিজেছে এবং আমিও ভেবেছি যে এমন সন্তানও কি দুনিয়াতে হয় যে আসলে মাকে তুই করে বলতে পারে, মাকে গালি দিয়ে কথা বলতে পারে, মানে মায়ের কষ্ট আসলে না বোঝে। এরকম সন্তান হয়তো এক্সিস্ট করে এই দুনিয়াতে, কিন্তু আমি জানি না যে আপনার কণ্ঠনালী থেকে এই ধরনের শব্দ আসলে ধ্বনিত কি করে হয়। যে মানুষটা আমাকে এই পৃথিবীর আলো দেখিয়েছে, যেই মানুষটা আমার মানে সুখে দুঃখে বিপদে আপদে ঢাল হয়ে আমার পাশে দাঁড়িয়েছিল, সেই মানুষটার ব্যাপারে এই ধরনের মন্তব্য উচ্চারণ করার আগে উপরওয়ালা আমার কণ্ঠনালী কেন বন্ধ করে দিল না, কেন অকেজো করে দিল না? আমি সত্যি এই প্রশ্ন উপরওয়ালার কাছেই রেখে যেতে চাই। এবং যাই করেন না কেন, দয়া করে কেউ মায়ের সাথে দুর্ব্যবহার করবেন না প্লিজ। কারণ মা নাকি দুই হাত তুলে উপরওয়ালার কাছে যা চায়, উপরওয়ালা নাকি সেটাই শোনে এবং কোনো ডানে বায়ে না চিন্তা করে শোনে। আসলে গর্ভধারিণী মা এক অসম্ভব রকম সুবাসের নাম, মানে অন্য রকম সুবাসের নাম। মা আসলে বট গাছ বলতে পারেন। পৃথিবীর সকল মা ভালো থাকুক, সুস্থ থাকুক, এই প্রত্যাশায় আজকের মতো আমি শান্ত বিদায় নিচ্ছি আপনাদের সবার কাছ থেকে এবং অগ্রিম মা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। যারা যারা আজকে এই প্রোগ্রাম দেখছেন, এর মধ্যে অনেক মায়েরা আছেন, আপনাদের সবাইকে আমার মানে ভালোবাসা এবং সম্মান। এবং ডেফিনেটলি আমাদের ঢাকা FM 90.4 আপনারা এর পরেও শুনবেন, ভালোবাসার বাংলাদেশ শুনবেন। যারা যারা গল্প লিখে পাঠাতে চান অবশ্যই 01841904904 এই হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে পাঠিয়ে দেবেন। এবং অ্যাট দ্য সেম টাইম আপনারা চাইলে আমাদেরকে এই যে পেজটাতে দেখতে পাচ্ছেন, এই পেজে ইনবক্সেও পাঠিয়ে দিতে পারেন। কিছুক্ষণের মধ্যেই অতিথির নাম্বারটি কমেন্ট সেকশনে পোস্ট হয়ে যাবে। ভালো থাকবেন, সবাইকে শুভরাত্রি, বিদায় নিচ্ছি।